নমস্কার। সাহিত্য আসরে সকলকে স্বাগত। আমি পার্থসারথী নন্দী আবার ফিরে এলাম সাহিত্য আলোচনা নিয়ে। আজকে আমরা আলোচনা করব কাব্য জিজ্ঞাসা, অতুলচন্দ্র গুপ্তের। এই বইটি সম্পর্কে সকলেরই একটু ভীতি আছে। আমরা যতটা সম্ভব সহজে বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখব কাব্য কাকে বলে। অর্থাৎ সংস্কৃতে কাব্য মানে শুধু কাব্য নয়, সাহিত্যের সমস্ত সংরূপকেই বোঝায়। এই কাব্য জিজ্ঞাসা আসলে সাহিত্য জিজ্ঞাসাই। বিভিন্ন কবি বিভিন্ন সময়ে বিভিন্ন কাব্য লিখেছেন। এই কাব্যের স্বরূপ কি, এই কাব্য কিভাবে রচিত হয়েছে, এই কাব্য কাব্য হয়ে উঠেছে কিভাবে, তারই যে আলোচনা, তাই কাব্য জিজ্ঞাসা। বিভিন্ন আলংকারিক বিভিন্ন শাস্ত্রকাররা বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদ দিয়েছেন। সেই মতবাদগুলি একটি পুঙ্খানুপুঙ্খ বিচার বা বিশ্লেষণ করেছেন অতুলচন্দ্র গুপ্ত। এই বইতে 4টি অংশ, ধ্বনি, রস, কথা এবং ফল। তার মধ্যে 2টি আমাদের পাঠ্য, ধ্বনি এবং রস। আজকে আমরা আলোচনা করব ধ্বনি নিয়ে। এই ধ্বনি আসলে আমরা জানি যে শব্দ এবং অর্থ এই দুটো মিলিয়েই তৈরি হয় বাক্য। এই শব্দের আর অর্থের মেলবন্ধনই কাব্যের শরীর তৈরি হয়। তাই শব্দ আর অর্থর পরস্পর যে সম্পর্ক, সেটা বুঝলেই আমরা এই কাব্য জিজ্ঞাসার উত্তর অনেকটাই পেয়ে যাব। ভামহ বলেছিলেন শব্দার্থ সহিত কাব্যম। আবার আচার্য রুদ্রট তিনি বলেছিলেন শব্দার্থ কাব্যম। অর্থাৎ এই শব্দ এবং অর্থ মিলিত হয়েই সাহিত্য সৃষ্টি হচ্ছে। আমরা প্রথমে দেখি যে শব্দ কি। শব্দের 4টি শক্তি আছে। শব্দের 4টি শক্তি আছে। একটি অভিধা শক্তি, একটি লক্ষণা শক্তি, আরেকটি তাৎপর্য শক্তি এবং আরেকটি ব্যঞ্জনা শক্তি। এই 4টি শক্তি, কেউ কেউ এর সম্পর্কে 3টি শক্তির কথা বলছে, অর্থাৎ তাৎপর্য শক্তির কথা তারা বলছেন না। অভিধা শক্তি। অভিধা শক্তি কি না, যে শক্তির দ্বারা শব্দের মুখ্য অর্থ অর্থাৎ বাইরের অর্থ বোঝাচ্ছে, অভিধান, তার থেকে অভিধা, এই শক্তি, তাকে আমরা বলবো অভিধা শক্তি। আর এই শব্দের যে অর্থ পাওয়া গেল, এই অর্থটাকে আমরা বলবো অভিধেয় অর্থ। অর্থাৎ যেমন ধরা যাক পঙ্কজ মানে পদ্ম। আবার যদি দেখি যে কোনো শব্দ যদি অভিধেয় অর্থ দ্বারা মুখ্য অর্থকে বাধা দিচ্ছে বা সক্ষম হচ্ছে না, অন্য কোনো লক্ষণের দ্বারা বোঝাচ্ছে, তখন আমরা তাকে বলবো লক্ষণা শক্তি। এই যে লক্ষণা শক্তি, এর যে অর্থ, তাকে বলবো লক্ষার্থ। এই লক্ষণা শক্তি আবার 2 রকমের, এক রূঢ়ি লক্ষণা আর 2 প্রয়োজন লক্ষণা। রূঢ়ি লক্ষণা কিরকম না, আমরা যদি বলি যে ভারতবর্ষ আধ্যাত্মিক, তার মানে ভারতবর্ষ তো আধ্যাত্মিক হতে পারে না, ভারতবাসী আধ্যাত্মিক। তাই এটা হচ্ছে রূঢ়ি লক্ষণা। আবার যদি বলি প্রয়োজন লক্ষণা, মানব জন্মিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। এই সোনা আসলে সোনা নয়, সোনা মানে ঐশ্বর্য, সম্পদ। অর্থাৎ এটা সোনাটা ব্যবহার করা হচ্ছে প্রয়োজনের জন্য, তাই এটি প্রয়োজন লক্ষণা। 3 নম্বরে আসি তাৎপর্য শক্তি। এই তাৎপর্য শক্তি কি না, যে শক্তির দ্বারা শব্দের সমস্ত অন্বয় একসঙ্গে করে একটা অর্থ প্রকাশ হয়, তাই যে শক্তি, তাই হলো তাৎপর্য শক্তি। আর 4, সেইটা আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধ্বনি বা ব্যঞ্জনা শক্তি। এই ব্যঞ্জনা শক্তি মানে কি না, বাচ্য অর্থাৎ যেটা মুখ্য অর্থ, সেটাকে ছাড়িয়ে যখন অন্য অর্থ প্রকাশ করবে বা অন্য কোনো নতুন অর্থ প্রকাশ করবে, তখন সেটা হবে ব্যঞ্জনা শক্তি। এই ব্যঞ্জনা শক্তি দ্বারা যে অর্থ পাওয়া যাচ্ছে, তাকে বলবো ব্যঞ্জনার্থ বা ব্যঙ্গার্থ। তাহলে এই ব্যঞ্জনা শক্তি বা ব্যঙ্গার্থ, এটাকে আরেকটা নামে চিহ্নিত করা হয়, সেটা হচ্ছে প্রতীয়মান অর্থ।
এইটি আমাদের ক্ষেত্রে ধ্বনির আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ব্যঙ্গ বা ধ্বনি এটাই হচ্ছে কাব্যের আত্মা, ধ্বনিবাদীরা তাই বলছেন। তাহলে তখন তারা বলছেন যে ধ্বনির আত্মা কাব্যস্য। আমরা এই আলোচনায় যাওয়ার আগে বিভিন্ন মতবাদ, বিভিন্ন আলংকারিকদের মতবাদে যাওয়ার আগে আমরা আগে বুঝে নিই ধ্বনি সেটা কি বা ধ্বনি কয় প্রকার। ধ্বনি আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি, লক্ষণামূলক, অভিধামূলক। এই লক্ষণামূলক ধ্বনিকে বলা হয় অবিবক্ষিত বাচ্য, আর অভিধামূলককে বলা হয় বিবক্ষিত অন্য পর বাচ্য। এই অবিবক্ষিত বাচ্য মানেই হলো যে কবি কোনো একটা লক্ষণে বিশেষ সৌন্দর্যকে ব্যবহার করতে চান, বিশেষ সৌন্দর্য সৃষ্টি করতে চান, আর পাঠক সেই সৌন্দর্যটা গোপনে সেটা আবিষ্কার করে আনন্দ লাভ করেন। এই যে লক্ষণের দ্বারা কোনো অর্থ প্রকাশ হচ্ছে সেটা হচ্ছে লক্ষণামূলক ধ্বনি। এর আবার দুটি ভাগ, একটি হচ্ছে অর্থান্তর সংক্রমিত আর অন্যটি হচ্ছে অত্যন্ত তিরস্কৃত। অর্থান্তর সংক্রমিত অর্থাৎ বাচ্য অর্থটি এখানে নিজেকে বজায় রেখে যখন অন্য অর্থে ব্যঞ্জনা করে তখন সেটা হচ্ছে অর্থান্তর সংক্রমিত বাচ্য। আর অত্যন্ত তিরস্কৃত, তিরস্কৃত মানে হচ্ছে যে এখানে নতুন ধ্বনির ক্ষেত্রে নতুন কোনো অর্থ না দেখিয়ে সরে পড়া, অর্থাৎ একটু সব অর্থের আভাস দেখিয়ে সেটা থেকে সরে পড়া, সেটা হচ্ছে তাই তিরস্কৃত, তাই অত্যন্ত তিরস্কৃত বাচ্য ধ্বনি। অভিধা অর্থাৎ বিবক্ষিত অন্য পরবাচ্য। এই বিবক্ষিত মানে কিনা অভিপ্রেত। এই বিবক্ষিত অর্থাৎ বাচ্যকে বজায় রেখে যদি ব্যঙ্গ অর্থ মুখ্য হয়ে যায়, ব্যঙ্গ অর্থ মানে আমরা একটু আগেই বুঝে নিলাম যে ব্যঞ্জনা, সেই ব্যঙ্গ অর্থ যখন মুখ্য হবে অন্য পর অর্থাৎ মুখ্য, তখন সেটা হবে অভিধামূলক ধ্বনি। এক্ষেত্রে অভিধামূলক ধ্বনির আবার দুটো ভাগ আছে, সংলক্ষ ক্রম আর অসংলক্ষ ক্রম। সংলক্ষ ক্রমের দুটি ভাগ, বস্তুধ্বনি আর অলঙ্কার ধ্বনি। এই বস্তুধ্বনি অর্থাৎ বস্তু মানে কিনা বিষয়বস্তুকে বোঝাচ্ছে, এর ফলে বস্তুধ্বনি তার শুধুমাত্র বস্তুকেই প্রকাশ করে। আর দুই হচ্ছে অলঙ্কার ধ্বনি, এই ধ্বনির মধ্যে যে অলঙ্কার আছে অর্থাৎ অলঙ্কারের দ্বারা এটি প্রকাশিত হয়। আর রইল ভাবধ্বনি। ভাবধ্বনি বলতে অর্থাৎ আমরা যে ভাবের কথা পরবর্তীকালে আমরা পড়ব, সেই ভাব অর্থাৎ এখানে আমরা ব্যভিচারী ভাব প্রধান, মূল বা স্থায়ী ভাব প্রধান নয়, ব্যভিচারী ভাবকে আশ্রয় করে যদি কোনো কাব্য রচিত হচ্ছে তখন তাকে আমরা বলবো ভাবধ্বনি। ভাবধ্বনি, ভাবধ্বনির ক্ষেত্রে আমরা দেখব যে ব্যভিচারী ভাব যদি প্রধান হয় তাহলে তা হলো ভাবধ্বনি। অর্থাৎ কোনো একটি উদাহরণে যদি আমরা দেখি যে ভাব অর্থাৎ ভাব প্রধান হয়ে উঠেছে, যেমন আমরা এই কাব্য জিজ্ঞাসা গ্রন্থে একটি উদাহরণ পাই, এবং বাদিনী দেবস্যু পার্শ্বে পিতরধুমুখী লীলা কমল পত্রাণী গণয়ামাস পার্বতী। এখানে হয়ে উঠেছে ভাবধ্বনি, অর্থাৎ এখানে পূর্ব রাগের লজ্জাকে ব্যঞ্জনা করছে, বা আমরা বলতে পারি অবধিয়া ব্যভিচারী ভাবকে প্রকাশ করছে। এখানে স্থায়ী ভাব রতি সেটা প্রকাশিত হয়নি। আর সবার শেষে আসা যাক রসধ্বনি। এই রসধ্বনি হচ্ছে শ্রেষ্ঠ ধ্বনি বলে মনে করছেন। এই রসধ্বনি নাম দিয়েছেন অভিনবগুপ্ত। তিনি বলছেন যে রসধ্বনি হচ্ছে কাব্যের আত্মা। ভাবধ্বনি, বস্তুধ্বনি, অলঙ্কার ধ্বনি এইগুলো কেবলমাত্র প্রাণ অর্থাৎ প্রাণ মাত্র, কিন্তু আত্মা হলো রসধ্বনি। এই রসধ্বনি অর্থাৎ যে ধ্বনির মধ্যে মূল ভাব শ্রেষ্ঠ, অর্থাৎ কাব্যের বিভাব, অনুভাব, ব্যভিচারী ভাবের সংযোগে পাঠক চিত্তে যদি নিজস্ব কোনো স্থায়ী ভাব জন্ম নেয় এবং তার ফলে তারই যে আনন্দরূপ চর্বণা বা প্রতীতি, তাই হচ্ছে এই রসধ্বনি। এবার আমরা আসি ধ্বনি প্রবন্ধের আত্মার অনুসন্ধানের জন্য আমরা বিভিন্ন মতবাদ, বিভিন্ন সময়ে আলংকারিক অর্থাৎ অলঙ্কার শাস্ত্রের যারা বিভিন্ন মতবাদ দিয়েছেন তাদের কথা। আমরা মূলত এই কাব্য জিজ্ঞাসা গ্রন্থে 4টি মতবাদকে
তুলে ধরতে পারি। 4টি মতবাদের আলোচনা আছে। প্রথম দল যারা বলছে তারা অলঙ্কারবাদী বলে চিহ্নিত। তাদের মধ্যে বামন বলছেন যে কাব্যম গ্রাহ্যম লঙ্কারাৎ, অর্থাৎ কাব্য গ্রাহ্য হয় কেবলমাত্র অলঙ্কারের দ্বারা। এদের এই দলে আরো কয়েকজন রয়েছেন, ভামহ, উদ্ভট, রুদ্রট, এরা সবাই অলঙ্কারবাদী। এরা বলছেন যে কাব্যকে যদি অলঙ্কারে সাজিয়ে দেওয়া যায় তাহলেই নাকি সেটা সুন্দর হয়ে উঠবে, এবং সেই সুন্দর হয়ে উঠলেই বাক্য কাব্য হয়ে উঠবে। এবং এই শব্দ আর অর্থ এই বিভিন্ন অলঙ্কারে যদি সাজানো যায়, বিভিন্ন অলঙ্কার, শব্দ অলঙ্কার এবং অর্থালঙ্কার আমরা জানি। শব্দালঙ্কার অনুপ্রাস, যমক, বক্রোক্তি ইত্যাদি। আবার অর্থালঙ্কার রূপক, উৎপ্রেক্ষা, উপমা, এইসব অলঙ্কারগুলো, এগুলোতে যদি সাজিয়ে দিই তাহলেই বাক্য কাব্য হয়ে উঠবে। অর্থাৎ নারী দেহ যদি অলঙ্কারে সাজিয়ে দেওয়া যায় তাহলে সে সুন্দর হয়ে ওঠে। সেরকমই এই কাব্য রসিকেরাও বলছেন যে কাব্যকে বা বাক্যকে যদি অলঙ্কারে সাজিয়ে দেওয়া যায় তাহলেই তা সুন্দর হয়ে উঠবে, এমন অভিমত পোষণ করছেন অলঙ্কারবাদীরা। কিন্তু পরবর্তীকালে এই মতবাদকে খণ্ডন করছেন যারা, তারা হলেন রীতিবাদ। তারা অলঙ্কারবাদের ত্রুটি ধরছেন। এই ত্রুটি কি না, তারা বলছেন যে এই অলঙ্কার শুধু পরিয়ে দিলেই হয় না, অলঙ্কার না থাকলেও, অর্থাৎ অলঙ্কার প্রযুক্ত হলে এবং অলঙ্কার প্রযুক্ত না হলেও কাব্য সুন্দর হয়ে ওঠে। তাই তারা বলছেন যে না, তাহলে এমন অন্য কোনো জিনিস আছে যার জন্য বাক্য কাব্য হয়ে ওঠে, অলঙ্কার ছাড়াও বাক্য কাব্য হয়ে ওঠে। তারা বলছেন যে রীতির কথা, অর্থাৎ এই রীতি অর্থাৎ স্টাইল, ভঙ্গি, রচনা ভঙ্গি, এই রচনা ভঙ্গির গুণেই একটি বাক্য কাব্য হয়ে ওঠে। তাই বামন বলছেন রীতিরাত্মা কাব্যস্য, বিশিষ্ট পদরচনা রীতি, অর্থাৎ রীতি কাব্যের আত্মা বলে এরা মনে করছেন। এই অবয়ব সংস্থান কি, অর্থাৎ রীতি কি না, রীতি অর্থাৎ স্টাইলের কথা বলা হয়েছে। স্টাইল কিরকম না, যদি কেউ কোনো নারী যদি কানের পরে বা গলার পরে, তা সেটা যদি যথোপযুক্ত স্থানে যদি না হয় তাহলে তাকে বেমানান লাগবে। তাই এই নিজস্ব স্থানে, যথোপযুক্ত স্থানে সেটা পড়তে হবে, তাহলে সুন্দর হয়ে উঠবে। এই দলের আবার ত্রুটি দেখাচ্ছেন তৃতীয় দল। তারা বলছেন, তারা হলেন বস্তুবাদী দল। এই বস্তুবাদী যারা, তারা বলছেন যে না, অলঙ্কার যদি দোষ নির্দোষ ভাবে যুক্ত হয় তাহলেই বাক্য কাব্য হয়ে উঠবে না। বাক্য শব্দ, রচনাভঙ্গি এগুলো ছাড়াও অতিরিক্ত কোনো বস্তু যুক্ত হয়ে আছে, তার জন্যই বাক্য কাব্য হয়ে উঠেছে। এই বাক্য, এই অতিরিক্ত যে বস্তু, সেটাই হচ্ছে এর বক্তব্য বিষয়। এই বস্তুটা হচ্ছে বাচ্য। অর্থাৎ তারা বলছে যে বিশেষ প্রকার বস্তু আর বিশেষ রকম ভাব, এটা প্রকাশ করলেই তবেই বাক্য কাব্য হয়ে ওঠে। কিন্তু না, এখানেও কাব্যতাত্ত্বিকেরা কাব্যের আত্মাকে সন্ধান করতে পারলেন না। তারা বলছেন এহবাহ্য। এরপরেও আরো কিছু আছে। এরপরে এলেন ধ্বনিবাদী। এই ধ্বনিবাদীরাদের মূলত আনন্দবর্ধন বা অভিনবগুপ্ত হলেন প্রধান। এরা বলছেন যে না, বাচ্য বা বক্তব্য বিষয়ই প্রধান নয়, এই বাচ্যকে ছাড়িয়ে যদি অন্য কিছু ব্যঞ্জনা করে তবেই সেটা সার্থক কাব্য হয়ে উঠবে। অর্থাৎ বাচ্যকে ছাড়িয়ে বাচ্চাতীতে যদি পৌঁছায়, অর্থাৎ সেটাই হলো ব্যঞ্জনা। এই ব্যঞ্জনা যদি প্রকাশ করে তবেই একটি বাক্য কাব্য হয়ে উঠবে। অর্থাৎ তারা বলছেন ধ্বনিরাত্মা কাব্যস্য, ধ্বনি কাব্য। অর্থাৎ এই যে ব্যঞ্জনা, কিসের ব্যঞ্জনা না, ধ্বনির ব্যঞ্জনা। অর্থাৎ এই ব্যঞ্জনা কাব্যকে সুন্দর করে তোলে। আমরা দেখব ধ্বনি। ধ্বনি মূলত 4 প্রকার: অলঙ্কার ধ্বনি, বস্তুর ধ্বনি, ভাবধ্বনি ও রসধ্বনি। আমরা আগেই পেয়েছি। এর মধ্যে আমরা বলেছি রসধ্বনি হলো
শ্রেষ্ঠ ধ্বনি। এই ধ্বনিবাদীরাও তাই বলছেন শেষ পর্যন্ত। তারা বলছেন যে না, সবার শ্রেষ্ঠ ধ্বনি হচ্ছে রসধ্বনি, বস্তুধ্বনি নয়, অলঙ্কার ধ্বনি নয়, ভাবধ্বনি নয়, শ্রেষ্ঠ ধ্বনি হলো রসধ্বনি। বাক্যে এই ধ্বনি প্রধান হিসাবে থাকতে হবে, অর্থাৎ অপ্রধান বা ভাবধ্বনির মতো থাকলে হবে না, অপ্রধান নয়, অর্থাৎ গুণীভূত ব্যঙ্গ নয়, ব্যঙ্গ ব্যঞ্জনা, অর্থাৎ প্রধান ব্যঙ্গ হিসাবে থাকতে হবে। ধ্বনির আভাস থাকলে চলবে না। বাচ্য ব্যঙ্গ অপ্রধান বা বাচ্যার্থের অনুগামী হলে সেটা হচ্ছে সমাসক্তি বা বাচ্যালঙ্কার হবে, ধ্বনি হবে না। আনন্দবর্ধন বা অভিনবগুপ্ত এরা দুটো উদাহরণ দিয়েছেন, আর সেই দুটি উদাহরণ কাব্যজিজ্ঞাসা গ্রন্থে তোলা হয়েছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে সমাসক্তি এবং শঙ্করালঙ্কার এই দুটোর ব্যঞ্জনা নেই, ব্যঞ্জনা থাকলেও তা ধ্বনি নয়, অর্থাৎ তার বস্তু এবং অলঙ্কারের অতীত এক ভিন্ন লোকে পৌঁছে দেয় না কাব্যকে। তাহলে আমরা বলেছি যে ব্যঞ্জনা প্রকাশ করলে তবেই বাক্য কাব্য হয়ে ওঠে, কিন্তু এই সমাসক্তি অলঙ্কার এবং শঙ্করালঙ্কার এই দুটো ক্ষেত্রে কিন্তু সেটি ব্যঞ্জনা নেই। ধ্বনিবাদীদের স্পষ্ট অভিমত যে কাব্যের আত্মা হচ্ছে ধ্বনি, বাচ্যাতীত কোনো বিশেষ ব্যঞ্জনা। কাব্যজিজ্ঞাসার লেখক তুলে দেখিয়েছেন যে কুমার সম্ভবের একটি লাইন পার্বতীর বিবাহ প্রসঙ্গে, সেখানে ভাবধ্বনি আছে। যেমন দেখা যাক, আমি আগেও বলেছি যে ভাবধ্বনি আছে এবং বাদিনী, এটাতে ভাবধ্বনি আছে কিন্তু রসধ্বনি নেই। অর্থাৎ রসধ্বনি আবার পরে উদাহরণ তুলে তিনি দেখাচ্ছেন যে রসধ্বনি রয়েছে রবীন্দ্রনাথের একটি কবিতায়, পঞ্চস্বরে দগ্ধ করে করেছ কি সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছ তারে ছড়ায়, ব্যাকুলতর বেদনা তার বাতাসে ওঠে নিঃশ্বাসী, অশ্রু তার আকাশে পড়ে গড়ায়। এই কবিতায় রসধ্বনি আছে। এই রসধ্বনি কি না করুণ বিপ্লম্বের ধ্বনি, অর্থাৎ এই যে ধ্বনি সেই ধ্বনি ব্যঞ্জনা, অর্থাৎ বাচ্যকে ছাড়িয়ে অন্য কিছু বিষয়ান্তরের ব্যঞ্জনাকে প্রকাশ করছে। ধ্বনিবাদীরা শেষ পর্যন্ত এসে রসে থেমেছেন, অর্থাৎ তারা রসধ্বনিতে এসে থেমেছেন। তাই তারা বলছেন রসের ব্যঞ্জনাই বাক্যকে কাব্য করে। তারা বলছেন রসের ব্যঞ্জনা করলে তবেই বাক্য কাব্য হয়ে ওঠে। তাই তারা সিদ্ধান্ত করলেন শেষ পর্যন্ত, সাহিত্য দর্পণকার লিখছেন, বাক্যং রসাত্মকং কাব্যম, অর্থাৎ বাক্য রসের দ্বারাই শ্রেষ্ঠ হয়ে ওঠে, কাব্য হয়ে ওঠে। ধ্বনির আলোচনায় যে আলোচনা শুরু হয়েছিল অলঙ্কার থেকে, সেটাই পর্যবসিত হলো রসে, অর্থাৎ রসধ্বনিতে। এই রসধ্বনি শ্রেষ্ঠ ধ্বনি, কিন্তু এ তো গেল কাব্যের, কিন্তু পাঠকের হৃদয়ে রস সেটাই মূল কথা। এর পরবর্তী অধ্যায়ে আমরা পড়ব রসের আলোচনা। আজকের মতো এই পর্যন্তই।